পলাশির আসেন এখন স্বামীরা ধন্যবাদ আপনাদের। আজকের হলো এই জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন। জোর গলায় আমরা বলতে পারি আজকে মায়েদের সাথে বোনেরাও যেভাবে উপস্থিত হয়েছেন, ছেলেদেরকে পাল্লা দিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে কোনো মাকে আর বোনকে আটকে রাখতে পারবে না। মায়েরা এটা প্রমাণ করছে। লক্ষ্মীর ভান্ডার কোনো ১,৫০০ টাকা দিয়ে কোনো মাকে স্বাবলম্বী করা যায় না। আমরা বলছি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, এই পলাশীপাড়া থেকে, এই নাকাশীপাড়া থেকে, এই কালীগঞ্জ থেকে তামান্নার মাকে এবং চাপড়া থেকে হোসেন ভাই, আমাদের জাকির হোসেন ভাইকে, দেওত্ত থেকে সুবোধ বিশ্বাস মহাশয়দেরকে যদি সুযোগ দেন, আমরা ক্ষমতায় এসে আপনার বাড়ির ছেলেকে ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব, পরিবার পিছু একজনের চাকরির ব্যবস্থা করব। তাই বন্ধুগণ, কোনটাকে গ্রহণ করবেন দেখুন। একদিকে ১,৫০০ টাকা দিয়ে বেকারত্বের স্টাম্প লাগাতে চাইছে মমতা ব্যানার্জি, আর উল্টো দিকে আমরা বলছি ন্যূনতম ১৫ থেকে ২২,০০০ টাকার চাকরির ব্যবস্থা আমরা করব। আপনাদের ভাবতে হবে আগামী ২৯ এপ্রিল দিনটা, আগামী ৫ বছর আপনাদের ভালো থাকা, আপনাদের লড়াই করা, আপনাদের কণ্ঠ পশ্চিমবাংলার আইনসভার মধ্যে যাবে। তাই আমরা এখানে একজন মাস্টার মশাই মানুষকে, আমাদের দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিক সাহেবকে আমরা দাঁড় করিয়েছি। পলাশীপাড়ার মানুষের দুয়া আশীর্বাদ নিয়ে আইনসভার মধ্যে গেলে সর্বপ্রথম শিক্ষার দাবি করবে। এখানে স্কুল থাকলে টিচার নাই এবং ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না, কিন্তু মদের দোকান বেড়ে যাচ্ছে। তাই মাস্টার সাহেব বিধানসভার মধ্যে গিয়ে গরিব শ্রমজীবী ছেলে মেয়েদের কথা স্বার্থে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের স্বার্থে বেশি বেশি করে স্কুল তৈরির প্রস্তাব, সরকারি স্কুল তৈরির প্রস্তাব একেবারে তৈরি করতে বাধ্য করবে। বন্ধুগণ, মাস্টার সাহেব বিধানসভায় গেলে এখানে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় আছে আপনারা ভালো করেই জানেন, আমার থেকে বেশি আপনারা জানেন। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে, কিন্তু মায়ের হাতে ১,৫০০ টাকা ১,২০০ টাকা ধরিয়ে দিচ্ছে। আর আমরা বলছি ৫ বছর একটা সরকারের পিরিয়ড থাকে, আপনারা আমাদেরকে ম্যাজিক ফিগারে পৌঁছান। আপনাদেরকে হেভি ট্রিটমেন্ট করতে কলকাতায় যেতে লাগবে না। এনআরএস, চিত্তরঞ্জন, আরজিকর, পিজির মতো স্টার হসপিটাল ওখান কলকাতা থেকে তুলে নিয়েছে নদিয়া জেলায় আমরা তৈরি করে দেবো, কথা দিয়ে যাচ্ছে। আপনার কৃষ্ণনগরে মেডিকেল কলেজ আছে তো নাকি? মেডিকেল কলেজটা কোথায় আছে? কল্যাণী, জেএনএম না? না, আমি বলছি আপনার মেডিকেল কলেজ কোথায়? কল্যাণীতে। আমি জেলার কথা বলছি, কল্যাণীতে আছে তো। হ্যালো, কল্যাণীতে যখন আপনি যাচ্ছেন তো আপনাকে কোথায় পাঠায়? কল্যাণী থেকে কলকাতা পাঠায়। আপনারা যদি বলেন এই কলকাতায় যেতে খুব ভালো লাগে গাড়ি চেপে আমাদের অসুস্থ অবস্থায়, তাহলে এখানে বলবে জোড়া ফুল বা পদ্ম ফুলকে ভোট দিন। আর যদি মনে করেন অসুস্থ অবস্থায় জেলার মানুষ জেলাতেই ট্রিটমেন্ট নেবে, কলকাতার পিজি হসপিটাল নদিয়াতে তৈরি হবে, তাহলে বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে ইভিএম মেশিনের ৬ নম্বর বোতাম টিপে খাম চিহ্নে মাস্টার সাহেব শামসুর আলী মল্লিক সাহেবকে আপনারা বিধানসভায় পাঠান, আপনার রাজ্যে আইএসএফ কে ক্ষমতায় বসান। আমি আপনাদের কথা দিচ্ছি, হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে কলকাতায় আর ছুটে যেতে হবে না, জেলার মানুষ জেলাতেই হেভি ট্রিটমেন্ট পাবে। তার আমি প্রমাণ এখানে দিয়ে যাব। এবারে হেলথ বাজেট কত হয়েছে জানেন আমাদের? লাস্ট ইয়ারে শেষ অর্থবর্ষে প্রায় ২৫,০০০ কোটি টাকা, ১০.৫ কোটি মানুষের জন্য ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে স্বাস্থ্য পরিষেবার জন্য। কিন্তু ব্লক হসপিটালে গেলে ডক্টর পান, এটা আওয়াজ দেবেন। ভাগ্য ভালো থাকলে ডক্টর পাওয়া যায়, ডক্টর থাকলে নার্স নাই, নার্স থাকলে ঔষধ নাই। ভাগ্য কোন এক্সরে মেশিন যদি খুব ভাগ্য ভালোই থাকে, কিন্তু অপারেটর নাই, অপারেটর থাকলে প্রিন্ট করা মেশিন নেই। অর্থাৎ এই দুরবস্থায় ভরে গিয়েছে, সরকারি স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। তার পরিবর্তে মমতা ব্যানার্জি একটা কার্ড হাতে ধরিয়েছে, না স্বাস্থ্য সাথী কার্ড। শুনতে খুব ভালো লাগে,
কিন্তু একটু তথ্য দিয়ে রাখি, যেই থেকে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়েছে এবার 2024 সাল পর্যন্ত 10,000 কোটি টাকা এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে খরচ হয়েছে। কার্ড ওকার্ড করতে করতে কালীঘাটে এই 10,000 কোটির মধ্যে কত গিয়েছে আপনারা ভালো করেই জানেন, আমাকে বলতে লাগবে না। কিন্তু আপনাদের বলি, এই 10,000 কোটি টাকা যদি সঠিকভাবে ইউটিলাইজ করা হতো, 10টা জেলাতে 10টা কল্যাণীর এইমস এর মতো পিজি হসপিটালের মতো হসপিটাল তৈরি হয়ে যেত। বুঝতে পেরেছেন কি বলছি? এই টাকাটা যদি সঠিক জায়গায় খরচ করতো, 10টা কল্যাণীর এইমস আছে তো নাকি, এইরকম 10টা এইমস 10টা জেলায় তৈরি হতো। কিন্তু মমতা ব্যানার্জি ওটা করেনি। আর আমরা বামপন্থী আইএসএফ কি বলছি, আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, 5 বছরের জন্য সুযোগ দিন, ওই এইমস বা পিজির মতো 5টা জেলায় 5টা এই ধরনের স্টার হসপিটাল, সরকারি হসপিটাল বানিয়ে আমরা দেখিয়ে দেবো। তাই বন্ধুগণ, আপনারা কাকে গ্রহণ করবেন আপনাদের উপরে নির্ভর করছে। ওয়াকফ যখন আন্দোলন হয়েছিল কি বলেছিল খেয়াল আছে? যে দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন, এখানে যারা ধর্মনিরপেক্ষ মানুষ আছেন এবং সাথে সাথে ইসলাম ধর্মের অনুসারী আছেন, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, স্থান তথা ওয়াকফ সম্পত্তি যখন কেড়ে নেওয়ার চেষ্টা করছিল কেন্দ্রের সরকার, আমরা ভেবেছিলাম মমতা ব্যানার্জি আমাদেরকে সহযোগিতা করবে, আমরা ভেবেছিলাম মমতা ব্যানার্জি আমাদের পাশে থাকবে। আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনটাকে তারা বেশি আরো সহযোগিতা করবে। তার পরিবর্তে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। ওয়াকফ আন্দোলন করতে গিয়ে পশ্চিম বাংলার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীও জেল খেটেছে। তাই আপনাদের বলবো, ভোটের সময় আসছে, 29 এপ্রিল একটু বুঝে শুনে ইভিএম মেশিনে হাত দেবেন। যে আপনার বিপদে আপদে আপনার পাশে নাই, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর জন্য যে আপনার পাশে ছিল না, তার পক্ষে ভোটটা যাবে না। যদি মনে হয় মাস্টার সাহেবকে ইচ্ছাই দেবেন, না হলে দেবেন না। কিন্তু অনুরোধ করছি, যারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছে বিজেপি, তাকে যেমন ভোট দেওয়া যায় না, সেই বিজেপিকে যারা সহযোগিতা করছে তৃণমূল, তাকেও আমরা ভোটটা দেব না। মনে হয় নাকি? আর এটা মাথায় নিয়ে ঘরে যান। আজকে তৃণমূলের বুথের নেতাদেরকে বলবেন, যারা মস্তানি ধমকায় চমকায়, আইএসএফ কেন করছিস বলে, তাদেরকে জানিয়ে দেবেন যে তোর বাপ, দাদুর, দাদি, নানির কবরটা যে এখনো সুরক্ষিত আছে, বুলডোজার চালিয়ে দখল হয়ে যায়নি। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি এখনো মোদিজি যে কেড়ে নিতে পারেনি, কোন মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের করা মামলাতে। বলবে, আপনাদের বলবো, ক্ষমতায় নিয়ে আসুন, ওয়াকফ সম্পত্তি যত বেহাত হয়েছে উদ্ধার করে সব সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেবো, এই কথা আপনাদের বলে যায়। শুধু তাই নয়, এই মমতা ব্যানার্জির আমলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এই মাদ্রাসার জমি ছাড়ছে না, মসজিদের জমি ছাড়ছে না, দেবদেবীর নামে উৎসর্গীকৃত সম্পত্তি ছাড়ছে না, মন্দিরের সম্পত্তিও তৃণমূল লুটতে ছাড়ছে না। ফেক দলিল বানিয়ে, প্রকৃত ফেক দলিল বানিয়ে মন্দির, দেবদেবীর সম্পত্তি এরা লুট করে নিচ্ছে। তাই এই স্টেজ থেকে আজকে বলে যায়, আপনারা আমাদের হাতকে যদি শক্ত করেন, আপনারা যদি আমাদেরকে 148 বিঘারে পৌঁছাতে পারেন, তাহলে ফের কথা দিয়ে যাচ্ছি, যেমন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেবো, ঠিক একই ভাবে দেবদেবী মন্দিরের সম্পত্তি যেটা লুট হয়েছে সেটাও উদ্ধার করে মাস্টার সাহেবেরা মন্দিরের নামে তুলে দেবে, দেবদেবীর নামে তুলে দেবে। কি বলছি বুঝে আসছে? শুধু ওয়াকফ সম্পত্তি উদ্ধারের লড়াই আমাদের নয়, জাহের দানের সম্পত্তি আদিবাসী সমাজের, সেটাও লুটে নিয়েছে তৃণমূলের আমলের জমি লুটেরারা। আর দলিল কোথায় হচ্ছে? ভূমি সংস্কার দপ্তরে হচ্ছে। ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীকে মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, সব নাটের গুরু ওখানে বসে আছে। ওয়াকফ চুরি হচ্ছে, মান্যতা দিচ্ছে, দেবদেবী সম্পত্তি চুরি হচ্ছে, মান্যতা দিচ্ছে দলিলের মাধ্যমে। তাই আমাদেরকে কাজ কি করতে হবে? ওয়াকফ সম্পত্তি যদি বাঁচাতে চাই, দেবদেবীর নামে সম্পত্তি যদি বাঁচাতে চাই, মন্দিরের সম্পত্তি যদি বাঁচাতে চাই, সর্বপ্রথম কাজ হবে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীটাকে পরিবর্তন করে দেন, চুরি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তাহলে মমতা ব্যানার্জিকে পরিবর্তন করতে হবে তো নাকি? কাকে নিয়ে আসবে? বাম আইএসএফ শক্তিকে নিয়ে আসবে। বাম আইএসএফ শক্তিকে নিয়ে আসতে হবে। যারা মনে করছেন বিজেপি সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলের স্বর্ণপন্ন হতে হবে, তারা দিবা স্বপ্ন দেখছে। আপনাদের বলে রাখি, তৃণমূল কোনোদিন বিজেপিকে আটকাতে পারবে না। যদি সত্যিকারের অর্থে বিজেপিকে আটকাতে চায়, বিজেপিকে যদি আপনারা আটকাতে চান, একমাত্র এই যে জোট তৈরি হয়েছে
কি পারবে বিজেপির বারপ্রান্ত বন্ধ করতে, শুভেন্দু অধিকারী ওই অসাম্প্রদায়িক কথা বলা বন্ধ করতে, ধরে জেলের মধ্যে ভরে রাখবে ওদেরকে। আর যারা মনে করছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ধরতে হবে, তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ধরতে হবে, তৃণমূলের নোংরামির জবাব দেওয়ার জন্য বড় ফুলকে ধরতে হবে, তারাও দিবা স্বপ্ন দেখছে। গত 5 বছরে 77 জন বিরোধী দলের বিধায়ক ছিল কেন্দ্র সরকার বিজেপির, তারপরেও তৃণমূলের একটা চুরি তারা সঠিকভাবে তদন্ত করলো না। উল্টে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা, আপনি সকলে গলা ফাটিয়েছিলাম, সে তার কর্মস্থলে তাকে খুন করে ধর্ষণ করানো হলো। সেই জায়গাতে তারা এই ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় পাইয়ে দেওয়ার জন্য সিবিআইয়ের হাতে তদন্ত ভার ছিল, সিবিআই সমস্ত কেসটাকে আজকে ঝুলিয়ে দিল, সেই বিচারটাও দিতে পারলো না। তাই বন্ধুগণ, যারা ভাবছেন এই তৃণমূলের দুর্নীতি কাটমানি অন্যায়কে বন্ধ করতে গেলে নাকি বিজেপিকে ভোট দিতে হবে, তাদের ভোটটা দিতে হবে। তাই আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে গিয়ে বললেন, যদি তৃণমূলের এই নোংরামি হিংসা কাটমানি বন্ধ করতে পারে, সেটা এই একমাত্রই জোট আওয়াম আইএসএফ, তাদেরকে হাতকে শক্ত করো, সব নোংরামি বন্ধ করে দেবে। তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে তিনজন প্রার্থী এসে পৌঁছেছে। 73 বিধানসভার স্বদেশ সুবোধ, একটু উঠে দাঁড়ান একবার, একে করে 73 বিধানসভার সুবোধ বিশ্বাস মহাশয় কাস্তাতুলি তারা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে। তারপরে আমাদের পলাশ বিধানসভায় আপনারা সকলেই জেনে গিয়েছেন শামসুর আলী মল্লিক সাহেব খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন। চাপড়া বিধানসভায় জাকির হোসেন মন্ডল খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে। শুধু এই 3টে বিধায়ক জিতিয়ে বিধায়ক নয়, আমাদেরকে দায়িত্ব নিতে হবে, নদিয়া জেলায় বিজেপি এই তৃণমূল শূন্য করে ছাড়বো আমরা। কারণটা কি এসআইআর এর নামে যেভাবে বাঙালিদেরকে হয়রানি করা হচ্ছে, এর জবাব বাংলার বাঙালিরা ইঞ্চিতে ইঞ্চিতে দিয়ে দেবে। আপনারা জানেন 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। সেই 27 লক্ষ মানুষের মধ্যে 17 লক্ষ আমার হিন্দু ভাই বোন, 10 লক্ষ আমার মুসলিম ভাই বোন। এই 27 লক্ষ মানুষের জন্য আমাদের লড়াই করতে হবে। এই বাদ পড়াতে সব থেকে বেশি যারা দায়ী মমতা ব্যানার্জি, সাথে সাথে তৃণমূল কংগ্রেস তথা বিজেপি, এই দুই দল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে আমাদেরকে আতঙ্কের মধ্যে রেখেছে। তাই এই 29 এপ্রিল আমরা বাংলার মানুষ, 23 এপ্রিল আমরা বাংলার মানুষ দিকে দিকে বুঝিয়ে দেবো। প্রথম ফেজে, দ্বিতীয় ফেজে এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে বুঝাবো, তোমরা 27 লক্ষ বাঙালিকে হয়রানি করছো, আর আমরা 10.5 কোটি বাঙালি মিলে, পশ্চিম বাংলার নাগরিক মিলে তোমাদেরকে শূন্য করে ছাড়বো। এসআইআর শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম ব্যাপার নয়। এই আন্দোলনের গতিপথকে উল্টো দিকে পরিচালনা করার জন্য বোঝানো হচ্ছে নাকি মুসলমানরা শুধু ক্ষতিগ্রস্ত। মুসলমান হিন্দু ক্ষতিগ্রস্ত নয়, আমরা বাঙালি, আমাদের ক্ষতিগ্রস্ত। এই বাঙালিকে ওরা দেখতে পারে না। কখনো রাজা রামমোহন রায় সম্পর্কে বাজে মন্তব্য, তো কখনো রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতকে পরিবর্তনের আওয়াজ ওরা তুলছে। তাই তাদের আর কদিন আগে শুনলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাকে স্বাধীনতা দেবো, এটা নাকি আবার স্বামীজি বলেছে ওদের কিছু। বুঝতে পেরেছেন ওরা কতটা বাঙালি সম্পর্কে ওরা অকিবহল। আপনাকে আমাকে আমার বাঙালির রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। আমি জেলে যখন ছিলাম এক বাঙালি যোদ্ধার জীবনী পড়েছি, শহীদ গোপীনাথ সাহা 18 বছর বয়সে দেশের জন্য জীবন দিয়েছে। তার জীবনীটা বলে আমি শেষ করে দেবো। সে লক্ষ্য করলো তৎকালীন সময় কলকাতা যিনি গভর্নর ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামী তাদের উপরে নির্মম অত্যাচার করত। প্রচন্ড গুসা হলো, 17 বছরের ছেলে গুসা হলো, আর আজকে 17 বছরের ছেলে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে ব্যস্ত, আর বাইকে স্পিড বাইক ভাগাতে ব্যস্ত। একটু ভাবার চেষ্টা করুন, আজকের দিনে সেই বিনয় বাদল দীনেশ দরকার, আজকের দিনে মাতঙ্গিনী দরকার, আজকের দিনে প্রীতিলতা দরকার, আজকের দিনে বেগম দরকার, আজকের দিনে ফুলফুলের দিনে আবু বকরের মতো লোক দরকার, আজকের দিনে নেতাজি গান্ধীজির উত্তরসূরি দরকার। কারণ আজকেও দেখুন, আজকে সমাজ কুলসিত হয়ে যাচ্ছে। তখন ব্রিটিশ দ্বারা সমাজ কুলসিত হতো, সমাজ শোষিত হতো, আজকে সরকার দ্বারা সমাজ কুলসিত হচ্ছে, সমাজ শোষণ হচ্ছে। তাই আপনাদের এক স্বাধীনতা সংগ্রামীর জীবনী বলে বক্তব্য শেষ করব। সেই স্বাধীনতা সংগ্রামী দেখলো যে গভর্নর স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচার করে, তিনি ভাবলে তাকে মারবো, আমি তাকে মেরে দেবো। টার্গেট করেছিলেন, সকালে যিনি মর্নিং ওয়াকে তখন বার হতো, সেই সময় তাকে লক্ষ্য করে আক্রমণ করেছিল। তার পরিবর্তে একজন অন্যজন মারা যায়।
কিন্তু তাকে গ্রেফতার করে নিয়েছিল। তার শাস্তি ঘোষণা হয়েছে, শাস্তি ঘোষণার 12 দিনের মাথায় তার ফাঁসি হবে। সে ভয় পেয়ে যায়নি, সে মুচলেখা দিয়ে বলেনি যে আমাকে ছেড়ে দিন, আমি তোমাদের গোলামতি করবে কথা বলেনি। সে তার শরীরের কসরত করে 5 পাউন্ড ওয়েট তিনি বাড়িয়ে নিয়েছিলেন। এই স্বাধীনতা সংগ্রামী, বাঙালির স্বাধীনতা সংগ্রামী শহীদ গোপীনাথ সাহা। তাই তার আদর্শে আমরা আদর্শিত। আজকের দিনে বাঙালিদের উপরে অত্যাচার করছে, বাঙালিকে যারা শোষণ করছে, দেশবাসীকে যারা বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে, হিন্দু মুসলমানের লড়াই করে মূল ইস্যু থেকে যারা দূরে সরিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে হিন্দু মুসলমান দলিত আদিবাসী একজোট হয়ে লড়াই করতে হবে কি হবে না বলুন? যারা লড়াই করতে প্রস্তুত আছে দেখুন, হাতটা তুলুন তো। লড়াই করতে প্রস্তুত আছেন তো নাকি? গণতন্ত্রের ফেরানোর লড়াই। আমাকে গল্প শোনাচ্ছে হিন্দু, আমাকে গল্প শোনাচ্ছে মুসলমানের। এর আমার ছেলেটা উচ্চ শিক্ষায় বসে আছে, তাকে 1,500 টাকার ভাতা দিচ্ছে। আমি বলি ওইসব গল্প রাত, কে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান। ও বেটাকে ধরলে শিখ করে সূরা ফাতিহা পড়তে পারবে না, ও বেটাকে ধরলে একটা মন্ত্র ঠিক করে পড়তে পারবে না। ওরা আবার বড় বড় ধার্মিক হয়ে গেছে। বুঝতে পারছো কি বলছি? রাত তোরা বক ধার্মিক, ওদের কথা উত্তেজিত হবেন না। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে, পেট্রোল পাম্পের মালিক শুনেছি। তাহলে পেট্রোল পাম্পের সামনে লিখে দিতে পারে তো, হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই, তার বেলায় লিখবে না। আর এদিকে হিজাব টেনে একদম বড় মুসলমান শাসছে। এদের পাল্লায় যারাই পড়েছে ধ্বংস হয়েছে। 15 বছর মুসলমানরা এদের পাল্লায় পড়েছে। কি লাভ হয়েছে বলুন? একটা স্কুল বেড়েছে আপনার এলাকায়, একটা স্কুল বেড়েছে, স্কুল বন্ধ হয়েছে 11 থেকে 24, 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? দলিত আদিবাসী মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 12 বছর দেশ চালাচ্ছে, দলিতের উপর অত্যাচার বেড়ে যাচ্ছে, আদিবাসীর উপর অত্যাচার বেড়ে যাচ্ছে, মুসলমানের উপর তো নির্বিচারে হচ্ছে, খ্রিস্টানরা অত্যাচারের শিকার হচ্ছে। লাভ কি হবে? আমরা মুসলমান, আমরা হিন্দু, আমরা দলিত, আমরা আদিবাসী, এটা আমাদের ধর্মীয় পরিচয়। আমাদের সামাজিক পরিচয় কি? আমরা ভারতীয়। এটাই আমাদের প্রথম পরিচয়, এটাই আমাদের শেষ পরিচয় হবে। আমাদের আওয়াজ তুলতে হবে। এই শিক্ষা আমাদের ফান্ডামেন্টাল রাইটস, আমি পাচ্ছি না কেন? স্বাস্থ্য পরিষেবা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব সরকারের। সেই ধরনের ডক্টর ঔষধ প্রোভাইড করার দরকার সরকারের, তারা দিতে পারছে না কেন? এই নিয়ে আমাদের চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে কটাকে মন্দির মসজিদ তৈরি করতে পারবে সেই নিয়ে চর্চা হচ্ছে। হ্যাঁ, মন্দির মসজিদ তৈরি হবে, হাজারো হবে, লাখো হবে, যে ধার্মিক তারা তৈরি করবে। সরকারের মন্দির মসজিদ তৈরি করার কাজ নয়, সরকারের কাজ হচ্ছে যারা মন্দির মসজিদে যাচ্ছে তারা নিরাপদে যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখা। সরকারের কাজ যারা মন্দির মসজিদে যাচ্ছে একটা ভালো জামা নিজে কিনে পরে যেতে পারছে কি পারছে না। সরকারের কাজ যারা মন্দির মসজিদে যাচ্ছে পেটে তার খিদে আছে না তার পেট ভর্তি আছে সেটা দেখার দরকার। ক্ষুধার সূচকে 121টা দেশের মধ্যে 104 নম্বরে আমার মহান ভারতবর্ষ পৌঁছে গিয়েছে। আর এদিকে কে কত বড় মন্দির মসজিদ তৈরি করবে তার রেশারেশি চলছে। তাই নওশাদ সিদ্দিকীর চোখের সামনে একজন আদিবাসী, একজন দলিত, একজন মুসলমান ক্ষুধার তাড়নায় কতরাচ্ছে, আমি চুপ করে থাকতে পারবো না। 42 দিন কেন, 420 দিন যদি আমাকে জেলে রাখে, জেল থেকে বেরিয়ে আমি মানুষের কথা বলবো, মানুষের কথা বলবো, মানুষের কথাই বলবো। সমস্যা হচ্ছে নওশাদকে নিয়ে কোথায় জানেন? নওশাদের মাথায় টেনে মুখে দাঁড়িয়ে যদি মুসলমানদের কথা শুধু বলে অসুবিধা হতো না, কিন্তু আমি ভাই হবে না। আমার চোখের সামনে আদিবাসীর অধিকার কেড়ে নেবে, আমি চুপ করে শুধু মুসলমানদের হয়ে কথা বলবো, এটা ইসলামের শিক্ষাও নয়, আর আমি পারবো না। তাই তো নাকি? আমার চোখের সামনে দলিতের অধিকার কেড়ে নিচ্ছ, দলিত কোটায় নন দলিত চাকরি পাচ্ছে, আদিবাসী কোটায় নন আদিবাসী চাকরি পাচ্ছে, আর নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকবে, ও আমার দ্বারাই হবে না। এর প্রতিবাদ করি বলে আমাকে আটকায়। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর এলাকায় 8টা থানা করতে, নওশাদের এলাকায় কেন থানা করেছে? আটকাতে হবে। তবে ভাঙনের মানুষ জানে কোথায় ভোট দিলে তাদের হয়ে শুধু নয় রাজ্যের মানুষের হয়ে লড়াই করবে খামচিহ্ন। তারা ভালো করে ইভিএম মেশিনের 5 নম্বরে এবার বুদাম দ্বীপে ভাঙড়ে রেডি হয়ে গেছে। তাই আপনাদের বলবো দিকে দিকে ভাঙড় তৈরি করতে হবে তো নাকি? হ্যাঁ, দিকে দিকে ভাঙড় তৈরি করতে হবে তো নাকি? তাই ভাঙড়ের সহ সারা রাজ্যে 148 পাঠান আমাদেরকে। আমি কথা দিয়ে যাচ্ছি, সে হিন্দু ধর্মের হোক আর মুসলমান ধর্মের হোক, ধর্মের নামে যদি কেউ বাড়াবাড়ি করে, ধর্মের নামে যদি কেউ ফিতনা করে, ধর্মের নামে যদি কেউ হিংসা করে, সে মুসলমান ধর্ম থেকে হোক আর হিন্দু ধর্ম থেকে হোক, সেই বেটাগুলোকে ধরে
জেলের মধ্যে পচাবো, বাইরে বার হতে দেবো না। মানুষ খেতে পাচ্ছে না, ভালো জামা নাই, আর তুমি আমাকে ধর্মের গল্প শুনিয়ে হিংসার দিকে ঠেলে দিচ্ছ। কোন ধর্ম হিংসার কথা বলে না। আজকে গেরুয়া বসন পরে যেভাবে নোংরামি করছে, স্বামী বিবেকানন্দজিকে বদনাম করা হচ্ছে। গেরুয়া বসনটা ত্যাগের প্রতীক। আমি একবার এখানে বিখ্যাত মন্দির আছে গো আপনার নদিয়ায়, নবদ্বীপ ইসকন মন্দিরের একজন ধর্ম প্রচারকের সাথে কথা বলছিলাম। তিনি তাও গেরুয়া বসন পরে আছে, তার পাশে একজন সাদা বসন পরেছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের দুজনের মধ্যে পার্থক্য কি? তিনি বললেন যে সে বাবু গেরুয়া বসন পড়তে পারে না, সহজে গেরুয়া বসন পায় না। গেরুয়া বসন পেতে গেলে তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। সিম্বল অফ স্যাক্রিফাইস হচ্ছে গেরুয়া, ত্যাগের প্রতীক। আর আজকে গেরুয়া বসন কেউ পড়ে যদি হই হই করে, অনুরোধ করছি স্বামীজিকে যেন খারাপ নজরে দেখবেন না। ঠিক একই ভাবে মাথায় টুপি, মুখে দাঁড়ি, এত বড় জুব্বা পরে কেউ যদি নোংরামি করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম নিয়ে খারাপ ভাববেন না আপনারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী শুনে রাখুন। তিনি আগে প্রশ্ন করেছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজগুলি কি কি? তিনি একটা কথা বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া সর্বোত্তম কাজগুলির মধ্যে একটা অন্যতম। একবারের জন্য বলেনি যে মুসলমান ক্ষুধার্তকে খাদ্য দিলে ইসলামের মধ্যে সর্বোত্তম হবে। তিনি এতটুকু কথা বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দাও। আর নওশাদ সিদ্দিকীদের লড়াই, যারা অভুক্ত তাদের খাওয়া তুলে দেওয়ার লড়াই। তাই সুতরাং ফতোয়াবাজি বেশি আমার কাছে করতে এসো না। আমার একটু হলে ইসলামিক জ্ঞান আছে, সামাজিক জ্ঞান আছে, কোথায় কি ফতোয়া দিতে আমি ভালো করে জানি। আজকে মুফতি সাহেবদের আমদানি হয়েছে নয়, এই ভোট সেই ভোট গল্প শোনাচ্ছে। সেই মুফতি সাহেবদের জানতে চাই, যখন বলেছিল গীতা, রামায়ণ, বাইবেল, কোরআন শেষ হয়ে যাবে, আমার নাকি উন্নয়ন শেষ হবে না, আমার নাকি কাহানি শেষ হবে না। কোথায় ছিলেন যখন মা সারদার সাথে মমতা ব্যানার্জিকে তুলনা করেছিল? কোথায় ছিলেন তখন আপনারা ধার্মিকরা? কোথায় সারদা মা আর কোথায় এই বলছে আমার ডান হাত শওকত মোল্লা বোমমাদা নেতা? আচ্ছা, মা সারদার ডান হাতে বোমমাদা নেতাকে কোনোদিন নিয়ে ঘুরেছে? খবর আছে কারোর কাছে? মায়েরা বলতে পারবেন? মা সারদার জীবন আদর্শ পড়ুন আপনারা। এর ডান হাতে বলছে কি আমি শওকত মোল্লা, আমার ডান হাত বোমমাদা নেতা। কোথায় চাঁদ আর কোথায় কি বলে বুঝতে পেরেছেন? তখন কোথায় ছিল সব ধার্মিকরা? আজকে বড় ধার্মিক হয়ে উঠেছে। আমি আপনাদের বলবো, এই তথাকথিত ধার্মিকদের পাল্লায় পড়বেন না। পেটে আপনার খিদে, আর এই তথাকথিত ধার্মিকদের পাল্লায় পড়লে ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখানে যারা আছি 90% ধর্মে বিশ্বাসী, হিন্দু, খ্রিস্টান, মুসলমান বিভিন্ন, আর 10% আছে হয়তো ধর্মে বিশ্বাসী নয়। দেশ এমন একটা আমাদেরকে সংবিধান দিয়েছে, যারা ধর্ম মানে তারা মাথা তুলে বাঁচবে, যারা ধর্ম থেকে দূরে থাকে তারাও মাথা তুলে বাঁচবে। যখন দেশ আপনাকে আমাকে রিলিজিয়াস প্র্যাকটিস প্রোগ্রেসের স্বাধীনতা দিয়েছে, আপনি আমি কে এসে গেছি ওকে আটকানোর, ওকে ডিস্টার্ব করার? এই আটকানো ডিস্টার্ব একমাত্র এই লক্ষ্য হচ্ছে ক্ষমতার মসনদে যাওয়া। ওরা গিয়ে আপনাকে আমাকে বোকা বানাবে। তাই আপনার আমার উচিত হবে এই বদ ধার্মিকদের হাতে, ধর্মের নামে যারা তোলাবাজি করছে, ধর্মের নামে যারা হিংসা করছে, ধর্মের নামে যারা ভোট চাইছে, তাদেরকে প্রত্যাখ্যান করা। ভোট হোক শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের নামে, ভোট হোক মিনিমাম ওয়েজেস কে বাড়াবে। সারাদিন মাঠে গিয়ে হাড় ভাঙা খাটনি, 300 টাকা রোজ পাচ্ছে। বামপন্থী আইএসএফ বলছে ওই রোজ বাড়ি আমরা 600 টাকা করে দেবো। কাদেরকে ভোট দেবেন? একজন মন্দির মসজিদ তৈরি করছে, আর একজন হিন্দু ভাই ভাই বলছে, তাদেরকে ভোট দেবেন না বামপন্থী আইএসএফ কে দেবেন? আমরা বলছি ভাই মন্দির মসজিদ তৈরি করতে পারবো না। আমি বলে দিচ্ছি ভাই, রাজনৈতিক ভাবে সরকার মন্দির মসজিদ করবো না, কিন্তু মন্দির মসজিদে যে কৃষকটা যায় তার 300 টাকা ইনকাম, সেটাকে আমরা 600 টাকা বানিয়ে দেবো। কথা বললাম, বক্তব্য আমি শেষ করছি। আবার অনুরোধ করছি যে আপনারা আপনাদের মূল্যবান ভোট মেশিনের 6 নম্বর বুদাম টিপে শামসুর আলী মল্লিক সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এর সামনে রাখতে পারি তো নাকি? আপনারা আপনাদের পরিবার, মায়েরা এটা দূরে হয়ে গেছে, মায়েরা গো, মা এটা দূরে হয়ে গেছে ছেলের কাছ থেকে একটু। তবে দূরে মা ছেলের ভালোবাসা কি কমে? কি মায়েরা কমবে ভালোবাসা? কি মা ছেলের ভালোবাসা যতই দূরে যাক কমবে কি? তাই ছেলের মতো হয়ে বলছি, সুযোগ দেন। আমি কি করব সবটা বলা সম্ভব, শেষ করা যাবে না। দুটো জিনিস আমি করতে পারবো না, জোর গলায় বলছি। প্রথম কথা হচ্ছে, এই ভোটে জেতার জন্য, ক্ষমতায় আসার জন্য ধর্মীয় বিভাজন আমি করতে পারবো না।
অর্থাৎ মানুষের লড়াই আমি লাগাতে পারবো না। দ্বিতীয়, একটা টাকার আমি দুর্নীতি নিজে করব না, করতেও দেব না, এটুকু বলে যাচ্ছি। আমার 5 বছরের রেকর্ড তুলুন, 5 বছরের বিধায়কদের সম্পত্তি বাড়ে। আর আপনারা পেপার পত্রিকায় দেখেছেন ভাঙড়ের সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধির ইনকাম কমে গেছে। দুর্নীতি করলে নিশ্চিতভাবে বাড়ত। তাই একটা টাকার দুর্নীতি আমি করবো না, এ বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ।